নদী যদি কেউ কিনে ফেলে, না না কবির কল্পনা নয়, বাস্তব। স্পেশাল রিপোর্টে অনেক কথা বলার আছে, তবে মনে করিয়ে দিই আর একবার, রাতটা পেরোলেই 21শে জুলাই, তৃণমূলের বার্ষিক মহাসমাবেশ। লোকসভা ভোটে বিপুল জয়ের পর উপচে পড়া ভিড়ের আশায় তৃণমূল নেতৃত্ব। এই 21শে সমাবেশের ঠিক আগের দিন দেখা গেল পার্থ চট্টোপাধ্যায়কে। তবে কোর্ট রুমের স্ক্রিনে ছবিটা দেখুন। নিয়োগ দুর্নীতি মামলায় আজ সশরীরে আদালতে হাজিরা দেন মানিক ভট্টাচার্য, কুন্তল ঘোষ। ভার্চুয়ালি ছিলেন পার্থ চট্টোপাধ্যায়, অর্পিতা মুখোপাধ্যায় আর সুজয় কৃষ্ণভদ্র ওরফে কালীঘাটের কাকু। কালকে সমাবেশে যেতে না পারায় মন খারাপ কুন্তলের। মন খারাপ আর কিছু বলবে? আমরা ফাঁদে পড়ে আছি, বিচার পাচ্ছি না। 1.5-2 বছর ধরে তোমাকে ফাঁসাচ্ছে মনে হচ্ছে কেউ ব্যক্তিগতভাবে? এটা কিছু বলবো না, এখন এইটুকু বলবো যে বিচার পাচ্ছি না আমরা। কুন্তল বলছেন ফাঁদে পড়ে যাওয়ার কথা। কোন ফাঁদ, কে ফেলেছে, এসব নিয়েও সে মুখে কুলুপ। কিন্তু মানিক ভট্টাচার্য অধ্যাপনা করতেন, বিচারপতিকে কঠিন অঙ্ক কষতে দিয়ে এলেন এজলাসে। তৈলাক্ত মাসে উঠছি 2 ফুট, নামছি 1 ফুট, তাহলে মাথায় বাঁদর কবে পৌঁছাবে? এটা উনি ভিতরেও বলেছেন। তেল মাখা বাঁশ কখন যে ওঠে আর কখন যে নামে কে জানে। এই যেমন ধরুন পার্থ চট্টোপাধ্যায়, মানিক ভট্টাচার্য এতদিন জেলে থাকার পরও এখনো এমএলএ, তাদের পদত্যাগ করানো হয়নি। মঞ্চের যে ছবিটা দেখালাম শুরুতেই, সেখানেও তো সেই তৈলাক্ত বাঁশেরই অঙ্ক। কে যে কখন থাকেন আর কে যে কখন থাকেন না। মানিকবাবু অবশ্য ইডির সঙ্গে সাপ লুডো খেলায় নিজের সওয়াল নিজেই করতে গিয়ে কঠিন অঙ্ক এক কষতে দিয়ে এলেন। হাইকোর্টে যখন মামলা হচ্ছে তখন ইডি বলছেন আমরা ট্রায়ালের জায়গায় আছি, আর এখানে বলছেন আমরা এখনো অভিযোগ জমা দেব। তো অভিযোগ জমা দেওয়াটা 173 ধারা, আর চার্জ ফ্রেমিংয়েরটা হচ্ছে 240 ধারা। তাহলে 240-এ চলে গিয়ে আবার চলে গেলাম আমরা 173। তাহলে তৈলাক্ত মাসে উঠছি 2 ফুট, নামছি 1 ফুট, তাহলে মাথায় বাঁদর কবে পৌঁছাবে? এটাই আমার প্রশ্ন ছিল, উনি প্রশ্নটি গ্রহণ করেছেন। গাঙ্গুলি গ্রুপ আপনার পছন্দ বোঝে। গাঙ্গুলি গ্রুপ, বর্ষার বসতবাটি। বাহ, আমার খুব ইন্টারেস্টিং লাগছে। যিনি গ্রহণ করেছেন তিনি নিশ্চয়ই অঙ্কটা কষছেন, অঙ্কের উত্তরও নিশ্চয়ই পাবো। তাহলে মাথায় কবে পৌঁছানো যাবে? এটাই তো মোদ্দা প্রশ্ন। বঙ্গ রাজনীতির মাথা কবে পাওয়া যাবে? দেখুন, কাল 21শে জুলাই, অন্তত আজকের দিনটাই আশা করছি কোনো শাহজাহানের জবরদখল, দাদাগিরি, নৃশংসতা, কোনো জেসিবি, কোনো জয়ন্তর সালিশির নামে নির্যাতনের ছবি দেখতে পাবো না। সারাদিনে যে বিশেষভাবে দেখেছি এমন নয়। কোনো শেকলে বেঁধে কারোর ওপর নির্মম অত্যাচার চালাবে না কোনো জামাল, আশা করা যায়। অন্তত আজ আর কাল, এই দুটো দিন শাসকের 2 গোষ্ঠীর কোন্দলে, বোমা গুলির তাণ্ডবে বিপন্ন হবেন না সাধারণ মানুষ, আশা করি। সবাই তো ধর্মতলার সমাবেশে, সব ধর্মতলার দিকে তাকিয়ে। আজকে ঠোঁটকাটা স্পেশালে তাই একটা নদীর গল্প বলি, বলা ভালো একটা নদীর মালিকের কাণ্ড। ওরা বলছিলেন যে আমাদের ওই নদীর অর্ধেকটা পর্যন্ত জায়গা আছে, আমাদেরকে লিজ দিতে হবে, যেমন জেলা পরিষদকে দিচ্ছ আমাদের দিতে হবে। শুনলেন ফেরিঘাটের মালিক প্রভাত মাঝি, যার কথা শোনালাম। ওরা বলেছিলেন নদীর অর্ধেকটা পর্যন্ত জায়গা আছে, মানে ওরা নদীর মালিক। এই ওরা কারা? আসুন এবার গোটা কাহিনীটা শোনাই। নদীর ঘর কোথায় সেটা নিশ্চয়ই জানা শুভেন্দু জানার। নদীর তো তিনি মালিক। শুভেন্দু কে? তিনি বুথ সভাপতি। তৃণমূলের বুথ সভাপতি নন, কিন্তু বিজেপির বুথ সভাপতি। শুভেন্দু অধিকারীর নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্রে নন্দীগ্রাম 1 ব্লকের ভেকুটিয়া পঞ্চায়েত এলাকায় 5ম খণ্ড জালপাই গ্রামের 32 নম্বর বুথের সভাপতি শুভেন্দু জানা। ওরা বলছিলেন যে
আমাদের ওই নদীর অর্ধেকটা পর্যন্ত জায়গা আছে, আমাদেরকে লিজ দিতে হবে, যেমন জেলা পরিষদকে দিচ্ছ আমাদের দিতে হবে। পঞ্চম খণ্ড জালপাই থেকে হলদিয়ার বালুঘাটা পর্যন্ত পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের কাছ থেকে ফেরি পরিষেবা লিজ নিয়েছিলেন ওই এলাকারই বাসিন্দা প্রভাত মাঝি। প্রভাতবাবুর অভিযোগ, কয়েকদিন ধরে তার কাছে মোটা অঙ্কের টাকা দাবি করা হচ্ছিল। সুখেন্দু জানা এবং সত্যব্রত জানা এবং নাড়ুগোপাল জানা, ওনারা কয়েকদিন ধরে আমাকে কিছু টাকা ডিমান্ড করেছিলেন, কয়েকদিন ধরে বলতে কয়েক মাস ধরে। তো সেটাকে আমি গুরুত্ব দিইনি। ওরা বলছিলেন যে আমাদের ওই নদীর অর্ধেকটা পর্যন্ত জায়গা আছে, আমাদেরকে লিজ দিতে হবে, যেমন জেলা পরিষদকে দিচ্ছ আমাদের দিতে হবে। তিনি হলদি নদীর অর্ধেকের মালিক দাবি করেছেন নন্দীগ্রামের বিজেপির বুথ সভাপতি। সেই অধিকারী হয়তো ফেরিঘাটের মালিকের কাছে টাকা চেয়েছেন। টাকা না দেওয়ার ফল হাড়ে হাড়ে বুঝছেন ঘাট মালিক প্রভাত জানা। ওরা বলছিলেন যে আমাদের ওই নদীর অর্ধেকটা পর্যন্ত জায়গা আছে, আমাদেরকে লিজ দিতে হবে, যেমন জেলা পরিষদকে দিচ্ছ আমাদের দিতে হবে। আমি বলছি এটা কি করে সম্ভব? তো নদীর মাঝখান পর্যন্ত যদি আপনারা দাবি করেন জায়গা, তো সেটা আপনারা জেলা পরিষদে গিয়ে কথা বলুন। তো সেই মতো ওদের দাবি মতো আমি টাকা দেইনি। ওরা ডিমান্ড করেছিলেন অনেক টাকা, কিন্তু সেটা না দেওয়ার ফলে আজকে সকাল 10টা নাগাদ এসে ওরা নৌকাতে প্যাসেঞ্জার উঠছিল, তো ওদেরকে হাত ধরে নামিয়ে দেয় এবং আমার নৌকা জেটি থেকে খুলে দেয়। নদীর মালিক বলে নিজেকে দাবি করছেন বিজেপি বুথ সভাপতি। অবাক হওয়ার আরও বাকি, কাটমানির বিরুদ্ধে সরব নন্দীগ্রাম 1 ব্লকের তৃণমূলের সভাপতি বাপ্পাদিত্য গর্গ। আসলে এরা কাটমানি খেতে খেতে এমন নিচে নেমে গেছে যে মাঝ নদীতে থাকা বালিটুকুও খাবে বলছে। কিছুদিন পর হয়তো দাবি করবে যে বঙ্গোপসাগরেও তোর জায়গা আছে আর চাঁদেও তোর জায়গা আছে। দলের নেতার কাণ্ডে ফেরি সার্ভিস বন্ধ, বিপাকে মানুষ, বিপাকে বিজেপিও। বিজেপির তমলুক সাংগঠনিক জেলা কমিটির সদস্য সুদীপ দাস বলছেন এর সঙ্গে দলের কোনো যোগ নেই। এখানে দলের কোনো যোগ নেই। এখানে গেছে ব্যক্তি শুভেন্দু জানা, যিনার মূলত অভিযোগ যে উনার রায়ত জায়গা থেকে আজকের যে ওই ফেরি সার্ভিসের কাজকর্ম হয়, তো সেই কাজকর্মের কিছুটা অংশ উনার রায়ত জায়গার মাধ্যমে হচ্ছে। শুভেন্দু জানা উনার প্রকৃত যে রায়ত জায়গার নথি, সেই নথিও পুলিশ প্রশাসনকে দিয়েছে, সেটা পুলিশ প্রশাসন খতিয়ে দেখবে। গাঙ্গুলি গ্রুপ আপনার পছন্দ বোঝে। গাঙ্গুলি গ্রুপ, ভরসার বসতবাটি। এই বিপাক শব্দটা খুব মজার না? বিপাকে পড়লেই শাসকও যা, বিরোধীও তাই। মিলে সুর মেরা তোমারা। আচ্ছা, তৈলাক্ত বাঁশের গল্প শুনিয়েছি, নদীর মালিক হওয়ার গল্প শুনিয়েছি, এবার ডিম ভাতের গল্প, ইন্স্যুরেন্সের পোস্টারের কথা। সাত সকালে অসংখ্য পোস্টার হুগলির পোলবার জোড়া অশোকতলায়। খবর পেয়েই ছুটে আসে পুলিশ, ছবি তোলে, স্থানীয়দের প্রশ্ন করে। তৃণমূলের লোকেরা গিয়ে পোস্টার ছিঁড়তে শুরু করে। তার মানে পোস্টার নিশ্চয়ই গুরুতর। কি আছে দেখুন পোস্টারে কি লেখা? যারা 21শে জুলাই ডিম ভাত খেতে যাচ্ছেন কলকাতা, তারা অবশ্যই নিজের ইন্স্যুরেন্স করে বাড়ি থেকে বেরোবেন। একটি পোস্টারে দুবার করে একই কথা লেখা। সকালবেলা এসে দেখলাম একটা পোস্টার লেখা রয়েছে, যারা কলকাতায় 21শে জুলাই ডিম ভাত খেতে যাবে তারা ইন্স্যুরেন্সটা করিয়ে রেখে যাবে। সবাই দেখছে, আমরাও দেখতে পেলাম সকালবেলায়। হতে পারে তৃণমূলের তো এখন দিকে দিকে গোষ্ঠীদ্বন্দ্ব, তার জন্য তার জেরেও হতে পারে, বা অন্য কোনো ব্যক্তিত্ব যারা সাধারণ মানুষ তারাও লিখতে পারে। সবাই জ্বালায় জর্জরিত হয়ে আছে, সেই কারণেও হতে পারে। কী ব্যাপার আমরা ঠিক বলতে পারছি। হুগলি জেলা তৃণমূলের শ্রমিক সংগঠনের সভাপতি মনোজ চক্রবর্তীর অভিযোগ, বিজেপি খুনের হুমকি দিচ্ছে। বিজেপির সপ্তগ্রাম 1 মণ্ডলের সভাপতি অর্ঘ্য চক্রবর্তী বলছেন, বিজেপির খেয়ে দেয়ে কাজ নেই। এটা একটা অর্বাচীনের মতো কাজ করেছে বিজেপি কি দোষ দেবো এই কারণে, কারণ তারা 21শে জুলাই বিরোধিতা করে পশ্চিমবাংলা অন্য জায়গায় তারা পাল্টা সভা রাখার চেষ্টা করছে। লাভ কিছু হবে না। আজকে যারা এখানে বিজেপির মধ্যে যারা পোস্টার মেরেছে, বডি ইন্স্যুরেন্স তৃণমূল কংগ্রেসের লাগে না। আমরা সারা পশ্চিমবাংলার মানুষকে মমতা ব্যানার্জির নেতৃত্বে ইন্স্যুরেন্স দিয়েছে। মানে ইন্স্যুরেন্স করার কথা মানে তো একেবারে হুমকি। বরাবর তারা বরাবরই তারা পান্নাসের হুমকি দিচ্ছে। কোন তৃণমূল দেখেছে কেউ? প্রত্যক্ষ প্রমাণ কিছু আছে?
হাতে প্রমাণ না নিয়ে কারো পক্ষে কোনো কথা বলা তো উচিত না। যাদের মনে হয়েছে যে তৃণমূল কর্মীদের এই মুহূর্তে ইন্স্যুরেন্স করিয়ে নেওয়ার দরকার আছে, হ্যাঁ, কাটমানির ভাগাভাগিতে প্রাণহানির আশঙ্কা আছে, তো তারাই করেছে যে ইন্স্যুরেন্সটা করা থাকলে তার পরিবার তবু পয়সা হবে। তর্কাতর্কি অনেক হলো, কিন্তু পোস্টারটা লাগালোকে তাই তো বোঝা গেল না। আরেকটা জিনিস দেখুন, 21শে জুলাই ধর্মতলায় তৃণমূলের সমাবেশ, কিন্তু পোস্টারে লেখা যারা ডিম ভাত খেতে যাচ্ছেন। 21শের সমাবেশের সঙ্গে ডিম ভাতটা কেমন লেগে গেছে, লেপটে গেছে না? ছবি দেখুন। প্রত্যেকবারের মতো এবারও সমাবেশের 1-2 দিন আগে থেকেই বিভিন্ন জেলার কর্মী সমর্থকরা কলকাতায় এসে গেছেন। তাদের নানা ক্যাম্পে রাখার ব্যবস্থা হয়েছে। সব জায়গায় কমন একটাই জিনিস, ডিম ভাত। সে ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্র হোক, সেন্ট্রাল পার্ক হোক, গীতাঞ্জলি স্টেডিয়াম বা উত্তীর্ণ, মেনু এক, ডিম ভাত। কলকাতা শহরে যে কটি জায়গায় মূলত ভিন জেলা থেকে এসে তৃণমূল কর্মী সমর্থকরা রাতের থাকছেন এবং খাবারের ব্যবস্থা করা হয়েছে, তার মধ্যে অন্যতম হচ্ছে এই উত্তীর্ণ অডিটোরিয়াম। এই অডিটোরিয়ামে যাবতীয় তদারকির দায়িত্ব দেওয়া হয়েছে এলাকার কাউন্সিলর তথা বড় চেয়ারম্যান দেবলীনা বিশ্বাসের ওপরে, এবং যেটা দেখা যাচ্ছে দেবলীনা বিশ্বাস নিজেই তৃণমূল কর্মী সমর্থকদের খাবার বন্টন করছেন এবং তিনি যাবতীয় তদারকির দায়িত্বে রয়েছেন। এই তো ভাত আছে, ডাল আছে, আমরা একটা সবজি করেছি নিউট্রেলা দিয়ে, ডিম আছে। খাবারের মান কেমন দেখছেন? একদম ফার্স্ট ক্লাস। শুধু আচ্ছা একটা বিষয় ওঠে যে বলা হয় তৃণমূল এই 21 জুলাই মানে ডিম ভাত, তা কি ঠিক? এটা কতটা মানে এটা কত ঠিক না ভুল? মানে আপনার তৃণমূল নেত্রীর বক্তব্য শুনতে আসেন না খাবার? এটা না না না, আমরা ভক্ত, আমরা দিদির ভক্ত। ইতিমধ্যে আরও একটি বাস এসে ঢুকলো এবং তারা কিন্তু ইতিমধ্যেই খাবারের লাইনে এসে দাঁড়িয়ে পড়ছেন, কারণ দুপুর হয়ে গিয়েছে, তাদের জন্য খাবারের ব্যবস্থা যাবতীয় করেছে তৃণমূলের তরফে। তৃণমূলের 21শে জুলাই মানে ডিম ভাত, এই শব্দটি কিন্তু অক্ষরে অক্ষরে মিলে যায়। সেখানে দেখা যাচ্ছে ডাল, ভাত এবং সবজি, ডিম নিয়ে তারা কিন্তু বসে পড়েছেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য শুনতে এসছেন না ডিম খেতে? না না, বক্তব্য শুনতে এসছি। শুনতে এসছেন? ডিম ভালো লাগে? হ্যাঁ ঠিক আছে। ডিম ভাত যেটা সবাই বলে ডিম ভাতের জন্য আসে সবাই, এটা কি ঠিক? আমরা খবর শুনতে এসেছি। দেখুন, একটা বড় সময় জুড়ে বিরোধীরা বলে আসতো 21শে জুলাই মানে পাগলু ডান্সের দিন। এখন 21শে জুলাই ইকুয়ালস টু ডিম ভাত হয়ে গেছে। কে জানে কালকে এই নিয়েও কোনো বার্তা আসে কিনা মঞ্চ থেকে। তবে এক হুঁশিয়ারির ছবি দেখালাম, এবার আর এক হুঁশিয়ারি। রায়গঞ্জের কর্ণজোড়ায় সরকারি অফিসে ঢুকে শাসক দলের নেতাদের কি শাসানি। শাসানি কেন? ভাইরাল ছবি দেখলে আপনি নিজে বুঝে যাবেন কি হয়েছে। ব্যানার পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশন, এটা ফেডারেশনের ব্যানার। আর তখন বুঝতে পারেননি, তখন মনে হচ্ছিল এটা তৃণমূলের ব্যানার। আপনি একজন সরকারি কর্মচারী, সাব ডিভিশনের আধিকারিক, আপনি আপনার সরকারের ব্যানারটাই ফেলে দিলেন। হাত জোর করে ক্ষমা চান, ব্যানার লাগান। আর যতক্ষণ আপনি ব্যানার লাগাবেন না ততক্ষণ আমরা বসে থাকবো এখানে। আমি জানতাম না আপনি ব্যানার লাগাবেন। আবার জানতাম না মানে আপনি সরকারি কর্মচারী না? আপনি কোন সরকারের কর্মচারী আগে বলেন? এখানে ছিল না? যেখানে ছিল ও জানে, কোথাতে ও খুলছে ও জানে। উঠে আসেন, লাগান। আপনি কোথায় ছিল? কি আবদার! 21শে জুলাইয়ের ব্যানার মানে তো দলের ব্যানার, সেটা সরকারি একজন আধিকারিক খুলেছেন বলে তার উপরে এই রোয়াব। তাকে হাত জোড় করে ক্যামেরার সামনে ক্ষমা চাইতে হলো কারণ তিনি দলের ব্যানার পোস্টার খুলে ফেলেছেন। পূর্ত দপ্তরের সাব ডিভিশনাল অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারকে এই ভিডিও ক্লিপিং দেখে আপনার কি মনে হয় ওই সরকারি ইঞ্জিনিয়ার কোনো ভুল করেছেন? তৃণমূলের মাতব্বর দাদাদের যুক্তিটা নিশ্চয়ই আপনারও কানে গেছে। ওটা পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের ব্যানার, তৃণমূলের নয়। সেখানে রাজ্য সরকারি কর্মী হয়ে ওই ইঞ্জিনিয়ার এই কোট আনকোট অপরাধ করলেন কি করে? তৃণমূলের ওই দাদাদের কাছে থুড়ি রাজ্য সরকারি কর্মী ফেডারেশনের কাছে ঠোঁট কাটার প্রশ্ন। ব্যানারটির নিচে যে নামই থাকুক, 21শে জুলাইয়ের শহীদ দিবস কি
সরকারি অনুষ্ঠান। তাহলে কোন যুক্তিতে একজন সরকারি আধিকারিককে এভাবে হেনস্থা করা হলো? এটাই তৃণমূলী কালচার। ওটা অ্যাকচুয়ালি দেখুন 21শে জুলাইয়ের ব্যানার। এবার আমার একটা সময় মনে হয়েছিল যে এটা পলিটিক্যাল একটা ব্যানার, এবার একটা মানে অফিসে কি করে একটা পলিটিক্যাল ব্যানার লাগানো হয়, সেই জন্য ভুলে গেছিলাম। কিন্তু আমি ওইটার সাথে কোনো খারাপ কিছু করিনি, ব্যানারটা আমি সাইড করে রেখে দিয়েছিলাম। এই ব্যাপারে আমি আমার এই ফায়ার অফিসিয়ালকে জানিয়েছি। কোথাও কোনো পলিটিক্যাল ব্যানারের পোস্টার ছিল না। পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের উত্তর দিনাজপুর পূর্ত শাখার পোস্টার ছিল। সেই ব্যাপারে তাকে বলি যে আপনি এটা অন্যায় করেছেন এবং আমাদের অবমাননা করেছেন, আপনি পোস্টারটা পুনরায় যেখানে ছিল সেখানে লাগিয়ে দিন। শাসক সঙ্গ, ক্ষমতা, ভালো মন্দ, ভুল ঠিক বোধকেও ভুলিয়ে দেয়। আমি আপনি যেটা অন্যায় বলে দেখি মনে করছি, রাজ্য সরকারি কর্মী ফেডারেশনের শাসক নেতাদের কাছে সেটাই ন্যায়। নিজেদের সীমাহীন ঔদ্ধত্য, তার পোস্টার খোলায় অবমাননা দেখেন। দলের প্রতি আনুগত্য স্বাভাবিক, কিন্তু তৃণমূলের শাসক নেতারা প্রশাসন, সরকারি দপ্তরের সঙ্গে দলটাকে গুলিয়ে ঘেঁটে ঘ করে ফেলেছেন। আজকে পিডব্লিউডির সে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারকে চাপে ফেলে বাকিদেরকে মেসেজ দিতে চাইছে, সাবধান, আমরা তোমার কাছেও আসতে পারি। আমাদের দাবি মতো, আমাদের চাহিদা মতো, আমাদের দাবি চাহিদা যদি মেটানো না হয়, মানে তোলা না দেওয়া হয়, আমরা কিন্তু আপনার অফিসেও যাব। সেই জন্য সেই ভিডিও করা এবং সেই ভিডিওকে ভাইরাল করে সমস্ত জায়গায় ছড়িয়ে দিচ্ছে তারা নিজেরাই, যাতে এই সমস্ত ডিপার্টমেন্টের আধিকারিকরা চাপে থেকে তাদের দাবি পূরণ করতে পারে, মানে তাদের তোলাগুলো তাদেরকে সঠিক সময় সঠিক মতন চাহিদা মতন তাদেরকে দিতে পারে। বিজেপি নেতার কথা শোনালাম, আশা করি বুঝে গেছেন নিজেদের কীর্তির ছবি নিজেরাই ছড়িয়ে কিভাবে ওই শাসক নেতারা সেম সাইড গোল করেছেন। শাসকের আরেক দাদাগিরি, গুন্ডাগিরিও বলতে পারেন এটাকে। 21শে জুলাইয়ের চাঁদা না দেওয়ায় ফারাক্কার এক অঙ্গনওয়াড়ি কর্মীকে হুমকি দেওয়া হয়েছে। তৃণমূলের শহীদ সমাবেশ, তাই জন্য আইসিডিএস সেন্টার থেকে জোর করে চাঁদা তোলা হবে কেন? এটা কি মোৎসব হচ্ছে, ডিম ভাতের উৎসব? শাসক দলের শীর্ষস্তর থেকে কি টাকা তোলার নির্দেশ দেওয়া হয়েছে? ওই অঙ্গনওয়াড়ি কর্মী ইতিমধ্যেই লিখিত অভিযোগ দায়ের করেছেন। রোজিনা খাতুন, তার স্বামী হুমায়ুন কবির আমাকে সেন্টারে এসে বলে যে আমাদের 21শে জুলাই সমাবেশ আছে, তাই মিটিংয়ে যেতে হবে। কারণ আমাদের পক্ষে তো যাওয়া সম্ভব না, আমরা ডিউটি করছি, আমরা কিভাবে যাব? না যেতে পারলে আপনাকে টাকা দিতে হবে। কত টাকা চেয়েছিল? 1500, 2000, 2500 এরকম। মানে শুধু আপনার কাছে একা চেয়েছিল না? না, প্রত্যেকটা সেন্টারে গিয়েই টাকা চাইছে, প্রত্যেকটা সেন্টারে। শুধু টাকা নেই, এমনকি মাসে মাসে বলে যে আমাকে 1 পাতা করে ডিম আমার বাড়িতে পৌঁছে দিয়ে আসতে হবে। উনি আমার উপরে এগিয়ে গিয়ে আমাকে কোন মহিলা কোন এ বলে থাপ্পড় মারতে চলে আসে আমাকে। নিরাপত্তাহীনতায় ভুগছি যে ওখানে ডিউটি করতে কিভাবে যাবে, এর দায়িত্ব কে নেবে। এই টুকরো টুকরো ছবিগুলো তৃণমূলের জন্য ভালো বিজ্ঞাপন। 21শে জুলাইয়ের আগেই সোনামুখী, সোনার ছেলেরা উপহার পাঠালেন 21শের সমাবেশে। বাঁকুড়ার সোনামুখীর তৃণমূল নেতা কর্মীদের কথা বলছি। এমন কাণ্ড না ঘটালে সমাবেশ যে তৃণমূলের হচ্ছে বুঝতেই পারতাম না। ছবি দেখুন। 21শের সমাবেশের সমর্থনে বৃহস্পতিবার বিকেলে সোনামুখী শহরে মিছিল করল তৃণমূল নেতৃত্বে সোনামুখীর উপপুরপ্রধান তথা বিষ্ণুপুর সাংগঠনিক জেলার আইএনটিটিইউসির সভাপতি সোমনাথ মুখোপাধ্যায়। সোনামুখীর পুরপ্রধান, সোনামুখী ব্লক সভাপতিকে সেই মিছিলে দেখা যায়নি। 24 ঘন্টা যেতে না যেতে শুক্রবার সন্ধে একই ইস্যুতে সোনামুখী শহরে আবার মিছিল। মিছিল না বলে পাল্টা মিছিল বলা ভালো। নেতৃত্বে সোনামুখীর পুরপ্রধান সন্তোষ মুখার্জি, সোনামুখী ব্লক সভাপতি বামাচরণ গড়াই। যথারীতি উপপুরপ্রধান নেই। তৃণমূলের বিষ্ণুপুর সাংগঠনিক জেলার সভাপতি বিক্রমজিৎ চ্যাটার্জি গোষ্ঠীদ্বন্দ্বের কথা উড়িয়ে দিয়ে বললেন, এখন বিধানসভা ভোট হলে তৃণমূল 294 এর মধ্যে 290 আসন পাবে। হ্যাঁ, 294 এর মধ্যে 290। এখনই যা পরিস্থিতি হয়েছে, যদি বিধানসভার নির্বাচন হয় 294, আমরা আশা করছি 290টা পেয়ে যাব। গতকাল সোনামুখী শহরে তৃণমূল কংগ্রেসের তরফে একটা মিছিল হয়েছিল, আজকে আবার পাল্টা মিছিল 21শে জুলাইকে কেন্দ্র করে। এটা কি গোষ্ঠীদ্বন্দ্বের বহিঃপ্রকাশ তৃণমূল? কোথাও কোনো গোষ্ঠীদ্বন্দ্ব নেই।
মিছিল যত হবে তত দলের উন্নতি হবে। দাদা, আমরা স্লোগানে শুনলাম যে আমি নয় আমরা, এই স্লোগান কেন উঠলো? আমি নয় আমরা, এটাই তো আমাদের স্লোগান। মমতা ব্যানার্জি বাদ দিয়ে আমাদের দলে কোনো ব্যক্তি নেই, আমরা সবাই এটাই বলেছি। এরপর সোনামুখী ব্লক সভাপতি বামাচরণ গড়াই মুখ খুললেন, ব্যাস ঐক্য কেঁচে গন্ডুস। সোনামুখী পৌর শহরে গতকালকে একটি মিছিল হয়েছে, সেই মিছিলে কি আপনার কোনো ডাক ছিল? আমার কাছে কোনো খবর ছিল না। আমাকে কেন, যারা গুরুত্বপূর্ণ লিডার সোনামুখী ব্লকে, শহরে এবং ব্লকে, কারুকেই সেভাবে ইনভাইট করা হয়নি। সোনামুখীকে পথ দেখিয়েছে কে? ওন্দা। দিন কয়েক আগে মিনিট পাঁচেকের ব্যবধানে আলাদা মিছিল তৃণমূলের দুই গোষ্ঠীর, তারপর এক গোষ্ঠী হামলা চালায় দলের ব্লক অফিসে। সোনামুখীর বিজেপি এমএলএ দিবাকর ঘরামি তৃণমূলের ঘরের গোলমালের ফসল ঘরে তুলতে বসে আছেন। এটা সারা পশ্চিমবাংলা জুড়েই আছে, আর আমাদের সোনামুখীতে তো আমরা দীর্ঘদিন থেকে দেখছি চেয়ারম্যান বনাম ভাইস চেয়ারম্যান, এদের লড়াইয়ের ফলে সোনামুখী শহরের মানুষ বিভিন্ন সময় বিভিন্ন পরিষেবা থেকে বঞ্চিত হয়েছে। 24শে জুন থেকে 21শে জুলাই হয়ে গেল, কটা কাক ঝোলালেন মুখ্যমন্ত্রী, আর কটা ঝোলাবেন? কত সরকারি জমি উদ্ধার করবেন? একটার পর একটা সরকারি সম্পত্তি মানে নিজের সম্পত্তি, তৃণমূল নেতাদের সম্পত্তি, অধিকার, হক, তাই না? গজলডোবায় তো দেখেছেন। গজলডোবার ছবিটা আবার দেখাবো। উত্তরবঙ্গেরই লাটাগুড়িতে রয়েছে আর এক গজলডোবা। গরুমারা জাতীয় উদ্যানের পাশেই মূর্তি নদীর চর, আর সেই চরেই একটার পর একটা বেসরকারি রিসর্ট। নিজেদের মতো এলাকা ঠিক করে রিসর্ট মালিকরা কংক্রিটের খুঁটিও পুঁতে রেখেছেন। কোথাও কাঁটাতারের বেড়া, দক্ষিণ ধূপঝোড়া, সেখানেও এক ছবি। নদীর খাস জমির ওপর সুইমিং পুল। মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে হাত জোড় করে আমার রিকোয়েস্ট আছেন, আপনি পঞ্চম তফসিল যেটা 5th শিডিউলের যেটা টিএসসি বোর্ড আছে, ট্রাইবাল অ্যাডভাইজারি কাউন্সিল, আপনি ওখানকার চেয়ারপারসন। আপনি তাহলে 5th শিডিউলকে আপনি ভালো করে জানেন কি 5th শিডিউল এরিয়াতে যখন যেখানে আদিবাসী অধ্যুষিত এলাকা, বন জঙ্গল নদী, এইসব এলাকাতে এইসব রিসোর্ট বা এইসব মানে বিল্ডিং কনস্ট্রাকশন করতে দেওয়া যায় না, অথচ কী করে হলো আপনার নাকের ডগায়। এইসব দায়িত্ব